হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বার্থডে ব্লগ পার্ট 2, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে তাহলে শুরু করা যাক। তো মেয়ের সাথে একটু খেলার পরে আমরা ডিসাইড করলাম যে তাহলে মেয়েকে নিয়ে এবার বিচে যাওয়া যাক। তো বিচের কাছে যখন পৌঁছালাম তখন ওখানে দেখলাম যে কেউ একজন খুব সুন্দর করে এখানে একটা স্যান্ড ক্যাসেল বানিয়ে দিয়ে গেছে। আর বাস এটা দেখার পরে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড, তো আর পরে ওকে আর আটকানো গেল না। আসলে বিচটা একটু নোংরা ছিল, তাই আমি চাইছিলাম না যে আমার মেয়ে বিচে বেশি খেলুক। বাট সবসময় কি বাচ্চারা আমাদের কথা শুনে? কখনো তো আমাদেরও ওদের কথা শুনতে হয়। তো বিচে ভালো করে খেলার পরে তারপরে আমরা ডিসাইড করি যে এরপর হোটেল যেতে হবে। তো তার আগে মেয়ে বললো যে ও আমাকে একটু ব্যালেন্স করে দেখাবে। আর ও যখন ব্যালেন্স করা শুরু করলো, ও প্রথমে সৌভিক বা আমার কারোরই হেল্প নিচ্ছিল না, বাট পরে বুঝতে পারলো যে একা করতে পারবে না, দিয়ে তারপরে ও সৌভিকের হেল্প নিল। তো বাস ব্যালেন্স দেখানোর পরে আমরা তারপরে ডিসাইড করলাম যে তাড়াতাড়ি হোটেলে যাওয়া যাক, বিকজ দেখতেই পাচ্ছেন ততক্ষণে সানসেট হয়ে গেছিলো, একটু ডার্ক হয়ে যাচ্ছিলো। প্লাস আমি আগেই বলেছিলাম একটু বৃষ্টি পড়ছিল, তো আমি একটু কনসার্ন ছিলাম যে মেয়ের শরীরটা যেন খারাপ না হয়ে যায়। প্লাস আমাদের ওখানে তখন কিছু করার মতো ছিল না, তাই ভাবলাম যে তার থেকে ভালো হোটেলেই চলে যাওয়া যায়। Happy birthday to you. Happy birthday, dear Borsha. Happy birthday to you. Hey, I'm gonna blow it. Okay, blow it, blow it. She's pushing my birthday cake. She's blowing it. But it's okay. Chalo, cut the cake. Take out the candles. Oh, bye. It's very hot. সব কিছুতে না বাড়াবাড়ি করে। তুই কোনো কভারে এসেছিস? আমি তখন মেয়েকে কেকটা কাটতে বারণ করছিলাম, বিকজ সৌভিক তখন এই ক্যান্ডেলসগুলো ওখান থেকে সরাচ্ছিল, বিকজ আমরা জাস্ট ওটা ব্লো আউট করেছিলাম। তো ফাইনালি আমি আর আমার মেয়ে মিলে এখন আমার বার্থডে কেকটা কাটবো। অ্যাকচুয়ালি ইটস নট আ বার্থডে কেক, দেখে বোঝাই যাচ্ছে এটা একটা চিজ কেক। আসলে আমরা এরকম কিছু প্ল্যান করে আসিনি যে আমরা বার্থডে কেক ওখানে কাটবো। আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের চিজ কেক ছিল, আর আমার মেয়ে তখনও অবধি চিজ কেকের ফ্লেভারটা অ্যাডাপ্ট করে উঠতে পারেনি, তাই ও খেতে চায়নি। আর আমরা কেক আনতে পারিনি বিকজ আগেই বললাম কোনো প্ল্যান ছিল না। তো জাস্ট হঠাৎ করে মনে হলো একটা ছোটো করে বার্থডে সেলিব্রেট করবো, তো নিচে ক্যাফে থেকে যা পেয়েছিলাম সেটাই নিয়ে চলে এসেছিলাম। আর বাস কেক কাটার পরে আমার ব্যাটারি ড্রেন আউট হয়ে গেল। তো আমরা ডিনারে কী করেছিলাম সেগুলো আমি কিছুই দেখাতে পারিনি। আর এখন আমরা পরের দিন চেক আউট করে যাচ্ছি। তো আমি তো আগেই বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করাইনি এখানে, তাই ভাবলাম যে ফালতু তো ওখানে লেট করার কোনো লাভ নেই, তার থেকে ভালো আমরা বেরিয়ে পড়ি। যদি বাইরে গিয়ে অন্য কোনো প্ল্যান আমরা করতে পারি দেন ইট উইল বি মোর বেটার। তাই আমরা তাড়াতাড়ি চেক আউট করে যাচ্ছিলাম। তো এখন আমরা উঠে গেছি লিফটে। তো আমরা তো রিসেপশনে বলেই দিয়েছিলাম সব কিছু রেডি করে রাখতে, বিকজ আমরা চেক আউট করবো বলে। আর এখন আমরা রিসেপশনে পৌঁছে গেছি, আর সৌভিক চলে গেছিলো এই চেক আউট কাউন্টারে সব ফর্মালিটিস করার জন্য। আমাদের উবারও চলে এসেছিলো ততক্ষণে। তো যখন আমরা এসছিলাম এই হোটেলে, তখন তো আমরা ডাইরেক্ট বাড়ির থেকে হোটেল অবধি উবার করে এসেছিলাম, বিকজ আমরা এই জায়গাটা তখনও বেশি ভালো করে চিনতাম না। তাই ভাবলাম রিস্ক নিয়ে কোনো লাভ নেই, ডাইরেক্ট উবারে করে চলে যাই। বাট এখানে আসার পর যখন এটা আমরা ফিগার আউট করতে পারলাম, তখন আমরা যাওয়ার সময় ভাবলাম যে আমরা একটু ব্রেক জার্নি করে যাই, কিছুটা উবার কিছুটা মেট্রো, একটু আলাদা টাইপের আর কি। আর এখানে আমাদের উবার চলে এসছে। এখন সৌভিক পেছনে সব লাগেজগুলো তুলছে, দেখতেই পাচ্ছ কত লাগেজ নিয়ে এসেছিলাম আমরা। আমি এখন মেয়েকে নিয়ে চলে যাব উবারের ভেতরে। আর যখন এরকম কোনো উবার থাকে না যেটা স্লাইডিং ডোর থাকে, ওটাতে আমার খুব অসুবিধা হয়। আমি জানি না কেন, হয় দরজা বন্ধ করতে বা দরজা খুলতে আমার সবসময় কোনো না কোনো একটা প্রবলেম হবে। দিয়ে এখন আমরা উঠে গেছি উবারে। খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল বার্থডের স্টেটা ওখানে। আর এখন আমাদের চলে যাওয়ার টাইম। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের নাম হচ্ছে দ্য লিটল হেভেন হোটেল বা রিসর্ট। আর এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে সাউথ শিল্ড মেট্রোতে।
সাউথ শিল্ড মেট্রো এই হোটেল থেকে বেশি দূরে না, হার্ডলি 5 to 10 মিনিটস লাগে বাই ক্যাব, যদি না ট্রাফিক জ্যাম থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তো সকাল সকালই বেরিয়েছিলাম, তো ট্রাফিক জ্যাম হওয়ার কোনো চান্সই ছিল না। আর এইদিকে দেখা যাচ্ছে লাইট হাউস, যেটা আমি আপনাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম। আর এখন ফাইনালি আমাদের যাওয়ার টাইম চলে এসছে। একটু তো মুডটা অফ লাগছিলো, এখানে কি আমরা যা যা প্ল্যান করে এসেছিলাম বেশিরভাগ কিছু করতে পারিনি। তাই আমি সৌভিককে বলছিলাম যে এর পরের বার অ্যাটলিস্ট আমাদের ওই অ্যামিউজমেন্ট পার্কটাতে তো আসতেই হবে। আর এখানে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। Jump. मम्मी मुझसे दरवाजा बंद नहीं लग रहा। I'm not able to close the door. No, sweetie, it's not Big Ben's noise. Okay, fine. Thank you so much. Oh, it's in the sound. Noise of a clock? Okay. That's why Big Ben is white. Big Ben is golden. তো এখন আমরা চলে যাচ্ছি সাউথ শিল্ড মেট্রো স্টেশনের ভেতরে। তো যখন এখানে আসার আগে আমরা জানতাম না যে একই জায়গায় মেট্রো স্টেশনও আছে প্লাস বাস স্ট্যান্ডও আছে। তো এটা হচ্ছে সাউথ শিল্ড বাস স্ট্যান্ড। তো যখন আমরা বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকলাম তখন একটু আমরা ডিসকাস করছিলাম যে কেমন হয় যদি আমরা ফর আ চেঞ্জ মেট্রোতে না গিয়ে বাই বাসে যাই। তো সেটার জন্য আমরা একটু সার্চ করছিলাম গুগলে, প্লাস ওখানে যে চার্জগুলো লাগানো আছে সেখানে, যে যদি আমরা কোনো বাসে করে যেতে পারি। তো সব সার্চ করে দেখলাম যে বাই বাস আমাদের বাড়ি যেতে মোটামুটি 1 ঘন্টার ওপরে লাগবে। তাই আমরা সেই প্ল্যানটা তারপরে ড্রপ করে দিই, কেন কি মেয়েও সাথে আছে, ফালতুতে মানে এতটা টাইম জার্নি করে কোনো লাভ নেই। তো আমরা তারপরে ডিসাইড করলাম মেট্রো করেই যাবো, বাট তার আগে কিছু খেয়ে নিলে ভালো হয়। তখন দেখলাম এখানে গ্রেগসের একটা আউটলেট আছে, সো উই ডিসাইডেড যে গ্রেগস থেকে কিছু হালকা কিছু একটা ব্রেকফাস্ট করা যাক। তো গ্রেগসে কম্পারেটিভলি এখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায়, বাট ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে চলবে না। কম দামে মানে ওই 2 পাউন্ডস বা 2.5 পাউন্ড এরকম থেকে জিনিসপত্র স্টার্ট হয়ে যায়, উইচ ইজ নট ব্যাড অ্যাকর্ডিং টু ইউকে। আর এখন আমরা চলে এসেছি গ্রেগসের ভেতরে। এবার এখানে আমরা প্রথমে সিটস খুঁজছিলাম যে একটু কর্নারে সিটস পেলে ভালো হয়, বাট আমরা এরকম কোনো সিট পাইনি। দিয়ে আমরা এখানে মিডল একটা সিট পেয়েছিলাম, তো আমরা ভাবলাম চলো এখানেই তাড়াতাড়ি সেটেল ডাউন হয়ে তাড়াতাড়ি কিছু একটু খেয়ে বেরিয়ে যাওয়া যাক। এখন এখানে তাই আমরা আমাদের লাগেজেস রাখছি, আর মেয়েকে বলছিলাম ওখানে বসতে, আর আমি চলে গেছিলাম সৌভিকের সাথে কাউন্টারের দিকে দেখার জন্য যে কী কী জিনিস বা কী কী অপশনস অ্যাভেলেবেল আছে। এদের আবার ব্রেকফাস্ট মেনু আলাদা হয় আর লাঞ্চ মেনু আলাদা হয়। তো এখন আমি চলে এসেছি কাউন্টারের সামনে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক কাপ কেকস আছে, কুকিজ আছে, তারপরে পাফ পেস্ট্রিজ আছে, অনেক কিছু আছে। বাট আমাদের তখন অত হেভি কিছু করতে ইচ্ছা করেনি, তাই আমরা চলে গেছিলাম ফ্রিজারের দিকে দেখার জন্য যে আর কোনো অপশনস অ্যাভেলেবেল আছে কিনা। পটেটো আর ছোট একটা চিকেন না, তুমি আর ও খেয়ে নি, আমি শুধু পটেটো খাবো, আমি ওখান থেকে খাবো। এটা কি সৌভিক? এটা দেখ না, এটা নাও না, তাহলে সব কটাই পেয়ে যাও না। सही बात है, इतना ज्यादा नहीं रहेगा लेकिन चलेगा, अभी तो हल्का ही खा रहा है ना। देख लो एक बार क्या क्या इंग्रेडिएंट्स है, देख लो पीछे रहेगा। बारबेक्यू चिकन बाइट्स है ना, हाँ, पोटैटो वेजेस एंड सॉदर फ्राई चिकन पिकल, टेक 1 Walkers. I want coffee, okay? I'm going, bye. Yeah, bye. Sweetie, I'm here, come. এখানে আমাদের খাবার চলে এসছে। তো আমরা বেশি কিছু নিয়েছিলাম পটেটো বাইটস, তার সাথে চিকেন বাইটস, একটু কফি, মেয়ে নিয়েছিল একটা মাফিন, একটু ক্রিস্পস। আর এগুলো খেতে খেতে আমরা ডিসাইড করছিলাম যে এরপর আমরা কোথায় যাব। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। আর যেহেতু সানডে মর্নিং ছিল তাই মেট্রো স্টেশনে বেশি ভিড়ও ছিল না। ব্রেকফাস্ট করতে করতে আমরা ডিসাইড করি যে আমরা বাড়ি না গিয়ে আমরা একটু হেমার্কেটে নামবো। আর এখানে আমার মেয়ে খুবই চিন্তিত, কেন কি আমি আমার ডাফেল ব্যাগটা পেছনে ছেড়ে এসেছি। তাই ও বেচারা আমাকে হেল্প করার জন্য ডিসাইড করে যে একাই ডাফেল ব্যাগটা টানতে টানতে আমার কাছে নিয়ে আসবে। আর ও পুরো স্টেশনে এরমভাবে ডাফেল ব্যাগটা টানতেই নিয়ে গেছিলো, আর আমি ওকে কিছু বলতে পারিনি।
তো যেটা বলছিলাম, সানডেতে এখানে মোটামুটি সব কিছু একটু খালি খালিই থাকে, কেন কি লোকেরা এখানে ফ্রাইডে রাত আর স্যাটারডে রাত অনেক পার্টি করে। নিউ ক্যাসেল ইজ ভেরি ফেমাস ফর ইটস পার্টি। আর সানডেটা ওরা মোটামুটি নিজেদের জন্য একটু হালকাই রাখে, যাতে মানডে থেকে সবাই কাজে ফেরত যেতে পারে। আর এখানে আমাদের মেট্রো এবার চলে এসছে, এবার আমরা উঠে পড়বো মেট্রোতে আর চলে যাব ডাইরেক্টলি হে মার্কেটে। তো হে মার্কেটে নেমে তারপরে আমরা চলে এসেছিলাম এলডেন স্কোয়ারে। আসলে সৌভিক আমাকে এই জন্মদিনে অ্যাপেলের আইফোন দিয়েছিল 16 প্রো, তো সেটার চার্জারের আমার খুব দরকার ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে বাড়ি যাওয়ার আগে আমরা চার্জারটা কিনে নিই, তাই আমরা এই দোকানে এসেছিলাম। আর আমার মেয়ে এখানে ঘুরে ঘুরে সব ফোন দেখছে আর আমরা ওয়েট করছি কখন আমাদের চার্জারটা এনে দেবে। তো ও বেসিক্যালি চুজ করছিল যে আমাকে জন্মদিনে কোন ফোনটা দেবে। আসলে সৌভিকও আমাকে একটা ফোন দিয়েছে, তাই আমার মেয়েও আমাকে জন্মদিনে একটা ফোন দেবে। ভালো কথা, আমার সব জন্মদিনে যেন আমার বর আর আমার মেয়ে আমাকে নতুন নতুন ফোন দিতে থাকে। দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম মার্কেট স্ট্রিটের ওপরে। তো এখানে না অনেক টাইপের আউটলেটস আছে, যেরকম পিপল প্রাইস বলে একটা আউটলেট আছে যেখানে 3-4 পাউন্ডে জামা কাপড় পাওয়া যায়। আবার প্রাইমার্ক বলে একটা আউটলেট আছে যেখানেও কম দামে মানে মিডিয়াম রেঞ্জে জামা কাপড় পাওয়া যায়। আর M&S এর সম্বন্ধে তো আপনারা সবাই জানেন। প্লাস এখানে হাই এন্ড ব্র্যান্ডসও আছে বা আউটলেটসও আছে, লাইক ফেনউইক, জন লুইস, যেখানে যদি আমরা শপিং করতে যাই দেন পকেট ফুটো হবে না, পুরো ছিঁড়ে যাবে। তাই আমরা ওখানে কখনো কখনো যাই, সবসময় যাই না। আর এখানে এখন আমি চলে এসেছি প্রাইমার্কের ভেতরে। এখানে বেশ ভালো ভালো কালেকশনস এসেছিলো। আর আমার না এরকম প্যাটার্নের টপস খুব ভালো লাগে, মানে একটু সোয়েটার আর একটু শার্ট দেখতে। তো আমার কাছে এরকম 2-3টে টপ আছে, তাই সৌভিক আমাকে আর এই প্যাটার্নের টপটা আর কিনে দেয়নি। আসলে এটা না আমার একটা হ্যাবিট যে আমার এক টাইপের প্যাটার্নের জিনিসপত্র বা একই কালারের জিনিসপত্র কেনার একটা হ্যাবিট। যেরকম যখন আমি দিল্লিতে ছিলাম তখন আমার ইন্ডিগো কালারের অনেক কুর্তি কেনা হয়ে গেছিলো, তাই সৌভিক আমাকে একবার বলেই দিয়েছিলো যে আমি তোমাকে আর ইন্ডিগো কালারের কুর্তি টপ কিছু কিনে দেবো না। আর এখানে না কখনো কখনো খুব ভালো সেল লাগে। একবার আমি প্রাইমার্কের সেলে 3 পাউন্ডে একটা শার্ট নিয়েছিলাম, দ্যাট অলসো মেড ইন ইন্ডিয়া, আর কোয়ালিটি ওয়াজ সুপার। কোনোদিন আপনাদের সাথে আমি ওটা নিশ্চয়ই শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি এখানে কসমেটিক্সের সেকশনে। আমি প্রাইমার্ক থেকে কোনোদিন কসমেটিক্স কিনিনি, বাট এখান থেকে আমি টুকটাক জিনিসপত্র কিনি, যেরকম কসমেটিক ব্যাগ হয়ে গেল বা কিছু বটলস হয়ে গেল। কসমেটিক এখানে কীরকম হয় সেটার আমার বিশেষ আইডিয়া নেই। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন কি হয়েছে ব্যাপারটা। আসলে আমি ছিলাম লিপস্টিক অ্যান্ড লিপ গ্লসের সেকশনে, তো ওখানে তো টেস্টার্স থাকেই। আর আমার মেয়ে পেছন থেকে এসে হয় লিপস্টিক বা লিপ গ্লসের কোনো একটা টেস্টার নিয়ে নিজের ঠোঁটে ঘষতে গেছিলো, তাই আমি ওকে না করছিলাম। আজকালকার বাচ্চা বাপরে বাপ, সব সময় চোখে চোখে রাখতে হয়। দিয়ে তারপরে আমি একটু মেকআপ সেকশনে এমনি ঘুরছিলাম উইন্ডো শপিংয়ের মতো। তারপরে ভাবলাম তার থেকে ভালো একটু কিডস সেকশন থেকে ঘুরে আসি। তো লিফটে দেখতেই পাচ্ছেন শুধু আমি আর মেয়ে আছি, সৌভিক ছিল না। সৌভিক ছিল মেন সেকশনে। আমি ওকে বললাম তুমি তোমার সেকশনে শপিং করো, ততক্ষণে আমি মেয়েকে নিয়ে ওর সেকশনে একটু শপিং করে আসি। বাট লিফট থেকে বাইরে বেরিয়ে দেখি সব জায়গায় উমেন্সের জামা কাপড় আছে। তা আমি ভাবলাম আমি কি উমেন্স সেকশনে চলে আসলাম, আমি তো একটু কনফিউজই হয়ে গেছিলাম। বাট তারপরে দেখলাম যে না, এই ফ্লোরে উমেন্স সেকশন অ্যান্ড কিডস সেকশন দুটোই আছে। তাহলে ভালো কথা, তো চলো যেটা কিনতে এসেছি সেটা কেনা যাক। তো আমি বেসিক্যালি কিনতে এসেছিলাম আমার মেয়ের জন্য একটা উইন্টার ক্যাপ। আপনারা হয়তো আমার মেয়েকে অনেক জায়গায় দেখেছেন হবে, একটা পিঙ্ক কালার একটা উইন্টার ক্যাপ পরে, সেটার উপর একটা S লেখা থাকে। তো অনেক দিন হয়েছে, এবার ওটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যদি এখানে পাই আরেকটা তাহলে কিনে নেবো। অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি এনাফ যে আমি একটা সেম উইন্টার ক্যাপ ওখান থেকে পেয়েছিলাম যেটার উপরে S লেখা ছিল। তাছাড়া ওখানে অনেক টাইপের ক্যাপ ছিল। আসলে এখন তো আবার স্প্রিং সিজন চলে এসছে, তাই অনেক ভেরিয়েশনের ক্যাপসও ওরা স্টক করেছিল। প্লাস এখানে অনেক বাচ্চাদের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের অনেক জামা কাপড়ও পাওয়া যায়। প্রাইমার্কে ভেরিয়েশনস অনেক আছে, বাট একটাই জিনিস, সেটা হচ্ছে কখনো কখনো কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ হয়ে যায়। বাট ঠিক আছে, দামও তো অনেক বেশি কিছু হাইফাই না। তো বাট একটাই জিনিস, এখান থেকে কখনো যদি কেউ কিছু কেনাকাটি করে তাহলে একটু চেক করে নিলে বেটার হয়। কখনো কখনো ম্যাটেরিয়ালটা একটু এদিক ওদিক হয়ে যায়, বাট কখনো কখনো বেশিরভাগ সময় ভালো থাকে। দিয়ে এখন আমি খুঁজছিলাম আমার মেয়ের জন্য একটা নাইট স্যুট, হয় নাইট স্যুট বা ওরকম থাকে যেটা বাড়িতে পরার জামা কাপড়, সেরকম একটু খুঁজছিলাম। এখানে আবার খুব ভালো অপশনস পাওয়া যায়, লাইক প্যাক অফ 3, প্যাক অফ 2। তো এখানে তো মানে কি বলবো, ওয়েদার ফ্লাকচুয়েট করতে থাকে, তাই এরকম একটু স্টক
স্টকে থাকলে ভালো হয়। ফাইনালি আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওরকম একটা বাড়ি পরার সেকশন বা নাইট স্যুটের সেকশনে চলে এসেছিলাম। বাট আমার একটা প্রবলেম যেটা হচ্ছিল যে আমি যা চুজ করছিলাম সেটা আমি পাচ্ছিলাম না আমার মেয়ের সাইজে। যেটায় হাত দিচ্ছি সেটা হয় একটা পিস ওখানে নেই, বা ওর সাইজে ওটা নেই, ওটা আউট অফ স্টক হয়ে গেছে, ওর মানে বা কোথাও ছিঁড়ে গেছে। আমি তো বুঝতে পারছিলাম না আমার সাথে সেদিন কী হচ্ছিলো। তারপরে আমি চলে এসেছিলাম এই ফ্রক্সের সেকশনে। ইচ্ছা তো হচ্ছিলো অনেক কিছু কিনিনি, তারপরে ভাবলাম যে না, কোনো দরকার নেই। অনেক মায়েরা হয়তো আমার সাথে রিলেট করেছে হবে এই ব্যাপারে, যে মেয়েদের জন্য শপিং করতে গেলে শপিং আর শেষ হয় না। দিয়ে আরেকটা আমার নাইট স্যুট ভালো লেগেছিলো, বাট সেই একই প্রবলেমই হয়েছে, আমি ওইখানেও সাইজ পাইনি। তাই ভাবলাম ঠিক আছে বাবা, এখানে আমি আর শপিং করবো না, তার থেকে ভালো তাড়াতাড়ি বাড়ি যাই। দিয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে, কেন কি আমরা তো ব্রেকফাস্ট ঠিক করে করিনি, প্লাস আগের দিনও খুব হেভি খাবার হয়ে গেছিলো। ওই ক্যাফেতে গিয়ে ফিশ অ্যান্ড চিপস খেয়েছিলাম, সেটা একটু অয়েলি ছিল। প্লাস ডিনারে আমরা কোনো ইন্ডিয়ান বাংলাদেশি থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, তো সেখান থেকে যে খাবারটা এসেছিলো সেটার মধ্যেও অনেক মশলা ছিল। তাই আমরা আর ওই টুকটাক ব্রেকফাস্ট করার পরে আর কোথাও বাইরে খেতে ইচ্ছা করেনি। আমরা ডাইরেক্টলি বাড়ি চলে এসেছিলাম প্রাইমার্ক থেকে। দিয়ে বাড়িতে এসে আমি ভাবছিলাম যে কি বানাবো, তখন ভাবলাম যে আজকে একটু সেদ্ধ বানানো যাক। তো ফার্স্ট থিং যেটা আমার মাথায় এসে সেটা হচ্ছে কুমড়ো সেদ্ধ। বাট কুমড়ো তো এখানে সব জায়গায় পাওয়া যায় না, জাস্ট যে ইন্ডিয়ান গ্রোসারি স্টোর সেখানেই শুধু কুমড়ো পাওয়া যায়। তো কুমড়ো সাবস্টিটিউট এখানে হচ্ছে বাটারনাট স্কোয়াশ। তো আসার সময় আমি বাটারনাট স্কোয়াশ নিয়ে এসেছিলাম। তো একটা বাটিতে তাই আমি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, লবণ দিয়ে আরেক সাইডে আমি বাটারনাট স্কোয়াশ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ওটাকে ভালো করে মিক্স করে চটকে আমি মেখে নিয়েছিলাম। আরেক দিকে আরেকটা সেদ্ধ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি মুগ ডাল সেদ্ধও করেছিলাম। আমার আবার সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আমার ডাল সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আমার আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আমার ডিম আলু সেদ্ধ খেতেও খুব ভালো লাগে। আমি তো আমার প্রেগনেন্সিতে অনেক দিন ডিম আলু সেদ্ধ খেয়েছিলাম। তো যাই হোক, এরকম যখন আমি সেদ্ধ বানাই তার সাথে আমার অনেক টাইপের ভাজা খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে যা যা সবজি ছিল আমি ভেজে নিয়েছিলাম, যেরকম আমি সেদিন পটল ভাজা করেছিলাম, তার সাথে ফুলকপি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম। তো মুগ ডালের সাথে আমার মুগ ডাল সেদ্ধর সাথে আমার বেগুন ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, বাট আনফর্চুনেটলি আমার ফ্রিজে সেদিন বেগুন ছিল না, আর আমার মাথায়ও ছিল না, না তো আসার সময় আমি বেগুন কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, বেগুন ভাজার জায়গায় আমি নিয়ে নিয়েছিলাম পাঁপড় ভাজা। তো এখন আমি প্লেটিং স্টার্ট করছি। তো এটা আমার প্লেট, আমার মেয়ের প্লেট আমি সবসময় দেখাই, বাট আমার মেয়ে বেশি সেদ্ধ খেতে ভালোবাসে না, ওর জন্য আলাদাই খিচুড়ি বানিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার জন্য একটু গরম গরম ভাত, তার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমার যে মুগ ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি, তারপরে যেই ভাজা করেছিলাম সেগুলো সব ভালো করে প্লেটে নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব হচ্ছে কুমড়ো সেদ্ধ। তো এটুকুই ছিল আমাদের লাঞ্চের মেনু, সিম্পল বাট ভালো স্যাটিসফাইং লাঞ্চের মেনু। আর আজকের ব্লগটা তাহলে আমি এটুকুই রাখছি। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা আমি আপনাদেরকে সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার।